হ্যালো বন্ধুরা, আজকে আমাদের জিরো থেকে ইংরেজি শেখার প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা শিখব অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব না জানা থাকলে ইংরেজি শেখা তো দূরের কথা, ইংরেজির ধারে কাছেও যেতে পারবো না। তাহলে চলো শুরু করি। প্রস্তুত থাকো, কারণ আমরা জিরো থেকে ইংরেজি গ্রামার শেখার জগতে পা রাখতে যাচ্ছি। তো চলো আমরা প্রথমে জেনে নিই অক্সিলারি ভার্ব কাকে বলে। অক্সিলারি ভার্বকে বাংলাতে বলা হয় সাহায্যকারী ক্রিয়া। আমরা সংজ্ঞাটা একটু সংক্ষেপে জেনে নিই। যে ভার্ব সাধারণত টেন্স, ভয়েস বা সেন্টেন্স গঠনের জন্য প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। আমি জানি এই সংজ্ঞাটা আমার অনেক ভাই বোনেরা বুঝতে পারছে না। চলো আমরা দুইটা উদাহরণ ফলো করি, তাহলে এই সংজ্ঞাটা খুব সহজেই বুঝে যাব। দেখো, আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে। আমি ইংরেজি পড়ছি। তো এটা আমরা ইংলিশে এভাবে বলি, আই অ্যাম রিডিং ইংলিশ। কেন বললাম এভাবে? তোমরা একটু ভালোভাবে এই বাক্যটা লক্ষ্য করো। এখানে কাজটা কিভাবে হচ্ছে? এখানে কাজটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। এখানে পড়া কাজটি কিভাবে হচ্ছে? হ্যাঁ, কন্টিনিউ হচ্ছে, কারণ পড়ছি বলছি, তাই না? তাহলে আমরা যখন কোনো কাজকে কন্টিনিউ করব, সেটাকে বোঝানোর কাজটা করছে কে? হ্যাঁ, এই অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে কাজটা কিভাবে হচ্ছে সেটা বুঝিয়ে দেওয়া। তোমরা কি বলতে পারবে এখানে রিডিং এর অর্থ কি? হ্যাঁ, আমরা অনেকেই এক বাক্যে বলে দেবো রিডিং এর অর্থ হচ্ছে পড়ছি, কিন্তু না, শুধু রিডিং এর অর্থ পড়ছি হয় না। কারণ রিডিং এর পূর্বে যতক্ষণ না অ্যাম অক্সিলারি ভার্বকে যুক্ত করা হচ্ছে ততক্ষণ আমরা এটার অর্থ পড়ছি পাবো না। তাহলে আমাদেরকে এখানে অ্যাম সাহায্য করছে কাজটা কিভাবে হচ্ছে সেটা বলে দেওয়ার। এবার যদি আমি সাবজেক্টটা চেঞ্জ করে বলি তুমি ইংরেজি পড়ছো, তুমি ইংরেজি পড়ছো, তাহলে আমি ইংরেজিটা কিভাবে বলবো? ইউ আর রিডিং ইংলিশ, ইউ আর রিডিং ইংলিশ। তাহলে এবার তোমরা একটু লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি একটু আগেই দেখলাম রিডিংয়ের অর্থ হচ্ছিল পড়ছি। এবার কিন্তু আমরা আর যুক্ত করেছি। যখনই আর যুক্ত করছি এই পড়ছিটা হয়ে যাচ্ছে পড়ছো। তাহলে এই কাজটা করছে কে? হ্যাঁ, এখানে এই কাজটা করার দায়িত্ব হচ্ছে আর এর। এই আর অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে এটাই, যে কাজটা কিভাবে হচ্ছে সেটা বলে দেওয়ার। তাহলে পড়ছিটাকে পড়ছোতে রূপান্তরিত করলাম, এই কাজটা করার দায়িত্ব নিয়ে নিয়েছে আর। কারণ আর অক্সিলারি ভার্ব সাহায্য করছে রিডকে কিভাবে কাজটা হচ্ছে এটা বলে দেওয়ার। তাহলে এই বাক্যে ইউ এর অর্থ হচ্ছে তুমি, আর রিডিং মানে পড়ছো, ইংলিশ মানে ইংরেজি। ইউ আর রিডিং ইংলিশ, অর্থাৎ তুমি ইংরেজি পড়ছো। এবার যদি আবারও আমি সাবজেক্টটা চেঞ্জ করে বলি সে ইংরেজি পড়ছে, তাহলে আমরা ইংরেজি বাক্যটা কিভাবে বলবো? হ্যাঁ, আমরা বলবো হি ইজ রিডিং ইংলিশ, হি ইজ রিডিং ইংলিশ। তাহলে দেখো এখানেও কিন্তু পড়া কাজটা কন্টিনিউ হচ্ছে, এটা জানিয়ে দিচ্ছে আমাদেরকে এবার ইজ। তাহলে আমাদেরকে একবার অ্যাম জানিয়ে দিচ্ছে যে অ্যাম রিডিং মানে পড়ছিতে রূপান্তরিত করতে হবে। যখন আমরা ট্রান্সলেট করব তখন আমাদেরকে অ্যাম রিডিং এর অর্থ পড়ছি বলতে হবে। আর যখন আর রিডিং বলবো তখন সেটা হবে পড়ছো। আর যখন ইজ রিডিং হবে তখন সেটার অর্থ হয়ে যাবে পড়ছে। তাহলে রিডিংয়ের অর্থ আমরা কখনো বলতে পারি না যে পড়ছি। ওকে, কখনো ওটার অর্থ হয়ে যেতে পারে পড়ছো, কখনো সেটার অর্থ হয়ে যেতে পারে পড়ছি, কখনো সেটার অর্থ হয়ে যেতে পারে পড়ছে। তাহলে এই যে পরিবর্তনগুলো হচ্ছে এগুলোর কাজটা কে করছে? হ্যাঁ, এই মূলত অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে এইগুলোই, যে আমাদেরকে কাজটা কিভাবে করতে হবে সেটা জানিয়ে দেওয়ার কাজ হচ্ছে এই অক্সিলারি ভার্ব। তাহলে তোমরা নিশ্চয়ই সংজ্ঞাটা এবার বুঝতে পেরেছো। যে ভার্ব সাধারণত টেন্স, ভয়েস বা সেন্টেন্স গঠনের জন্য প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। তো আমরা একটু আগেই দেখলাম অ্যাম, এই অক্সিলারি ভার্বটা রিড প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করছিল, তাই না? তো যখনই সাহায্য করবে তখনই সেটা হয়ে যাবে অক্সিলারি ভার্ব। এবার চলো আমরা জেনে নিই অক্সিলারি ভার্ব কত প্রকার এবং কয়টি ও কি কি। অক্সিলারি ভার্ব হচ্ছে 4 প্রকার এবং 24টি। চলো আমরা সেই 24টি অক্সিলারি ভার্বকে একটু আয়ত্ত করে নিই। এগুলো কিন্তু একটু ভালোভাবে নোট করে রাখবে, এগুলো ছাড়া কিন্তু ইংরেজি বাক্য গঠন করা বা বাক্য মানে করার কোনো উপায় নেই এগুলো ছাড়া। তাই তোমরা এগুলো একটু ভালোভাবে নোট করে রাখবে। চলো আমরা জেনে নিই। বি ভার্ব এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর। অ্যাম, ইজ, আর এটা হচ্ছে বি ভার্ব।
এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ বা ওয়ের। অ্যাম ইজ আর এগুলো কিন্তু অনেক অর্থে ব্যবহার হয়ে থাকে, ওয়াজ ওয়েরও অনেক অর্থে ব্যবহার হয়ে থাকে। এই ব্যবহারগুলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাবো, একটা ক্লাসে তো সম্ভব নয়। তো আজকে আমরা অক্সিলারি ভার্বগুলো জেনে নিই, পরবর্তী ক্লাসে আমরা এগুলোর ব্যবহার জানবো। ডু ভার্ব, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু, ডাজ। এটার পাস্ট ফর্ম হচ্ছে ডিড। হ্যাভ ভার্ব, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ, হ্যাজ। এটার পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। এবার আমরা দেখে নিই মডাল ভার্বগুলো। স্যাল, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম হচ্ছে শুড। উইল, এটার পাস্ট ফর্ম হচ্ছে উড। ক্যান, এটার পাস্ট ফর্ম হচ্ছে কুড। মে, এটার পাস্ট ফর্ম হচ্ছে মাইট। মাস্ট, এটার পাস্ট ফর্ম নেই। আউট টু, এটারও পাস্ট ফর্ম নেই। নিড, এটারও পাস্ট ফর্ম নেই। ডিয়ার, এটারও পাস্ট ফর্ম নেই। ইউজ টু, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটার কিন্তু প্রেজেন্ট ফর্ম নেই। এই হচ্ছে আমাদের 24টি অক্সিলারি ভার্ব। এগুলো কিন্তু তোমাদেরকে ঠোঁটস্থ রাখতে হবে, এগুলো ছাড়া কিন্তু তোমরা ইংরেজি বাক্য গঠন করতে পারবে না। এই 24টি অক্সিলারি ভার্বেরই যদি তোমরা ব্যবহার চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে। 500টি কমেন্ট চাই, এই 500টি কমেন্ট যদি আমি পাই তোমাদেরকে 24টা অক্সিলারি ভার্বেরই ব্যবহার আমি শিখিয়ে দেব। তো চলো আমরা আজকে একটু জেনে নিই অ্যাম ইজ আর আমরা কোথায় ব্যবহার করতে পারি। যখনই আমরা কোনো বাংলা বাক্যের শেষে ছে, ছি, ছকে খুঁজে পাবো তখনই আমরা চোখ বন্ধ করে অ্যাম ইজ আরকে ব্যবহার করব। তো চলো আমরা কয়েকটা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখো আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে। আমি ভাত খাচ্ছি, ছি, ছি। এই বাক্যের শেষে আমরা ছিকে খুঁজে পাচ্ছি, তাই আমি ছি ছি করছিলাম। তো এটা দেখেই আমরা বুঝতে পারছি যে অ্যাম ইজ আর এই তিনটার মধ্যে একটা ব্যবহার করতে হবে। তো কোনটা আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে চলো সেটাও আমরা একটু সহজে জেনে নিই। যেখানে আমরা আই লেটারটিকে দেখতে পাবো সেখানেই আমরা অ্যাম ব্যবহার করে ফেলবো। যেখানে আমরা হি, সি, নেম, ইটকে দেখতে পাবো সেখানেই আমরা চোখ বন্ধ করে ইজ ব্যবহার করব। আর যেখানে আমরা ইউ, উই, দেইকে দেখতে পাবো সেখানেই আমরা আরকে ব্যবহার করব। তো এবার চলো এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে বানাই। আমি এর জন্য ইংরেজিতে আই ব্যবহার করতে হয়, আই বসিয়ে নিচ্ছি। আই এরপরে কি ব্যবহার করব বলেছিলাম? হ্যাঁ, যেখানেই আমরা আই লেটারটিকে দেখতে পাবো সেখানেই আমরা অ্যাম ব্যবহার করব বলেছি। তো আমরা অ্যাম ব্যবহার করে নিচ্ছি। এবার খাচ্ছি এর ইংরেজি আমাদেরকে লিখতে হবে। খাওয়া এর ইংরেজি ইট, ইট এর সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস মানেই সেখানে আইএনজির ব্যবহার। তো এখানে আমাদেরকে ইট এর সঙ্গে আইএনজি যুক্ত করলে হয়ে যাবে ইটিং। আর ভাত এর ইংরেজি হচ্ছে রাইস, তাহলে হয়ে যাচ্ছে আই অ্যাম ইটিং রাইস। আই মানে আমি, অ্যাম ইটিং মানে খাচ্ছি, রাইস মানে ভাত। আই অ্যাম ইটিং রাইস অর্থাৎ আমি ভাত খাচ্ছি। এবার যদি আমি বলে দিই তুমি ভাত খাচ্ছ, ছ, ছ, এই বাক্যের শেষে আমরা ছকে খুঁজে পাচ্ছি। তো এটা দেখেই আমরা বুঝতে পারছি অ্যাম ইজ আর তিনটার মধ্যে একটা ব্যবহার করতে হবে। তো চলো দেখি এখানে আমরা কি ব্যবহার করব। তুমি এর ইংরেজি হচ্ছে ইউ, তো এবার আমরা ইউকে পাচ্ছি। তো ইউ এর পরে আমাদেরকে আর ব্যবহার করতে হবে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার আমরা খাচ্ছ এর ইংরেজি লিখব। খাচ্ছ এর ইংরেজি হচ্ছে ইটিং, ভাত এর ইংরেজি হচ্ছে রাইস, তাহলে হয়ে যাচ্ছে ইউ আর ইটিং রাইস। তাহলে ইউ মানে তুমি, আর ইটিং মানে খাচ্ছ, রাইস মানে ভাত। ইউ আর ইটিং রাইস অর্থাৎ তুমি ভাত খাচ্ছ। কিন্তু এবার যদি বলে দেওয়া হয় সে ভাত খাচ্ছে, ছে, ছে, তো এই বাক্যের শেষে আমরা ছেকে দেখতে পাচ্ছি, তার মানে আমাদেরকে অ্যাম ইজ আর এই তিনটার মধ্যে একটা ব্যবহার করতে হবে। চলো আমরা দেখে নিই এখানে কি ব্যবহার করব। সে এর ইংরেজি হচ্ছে হি, হি পেয়েছি তাই আমরা এবার ইজ ব্যবহার করব। তো আমরা ইজকে বসিয়ে নিচ্ছি। খাচ্ছে এর ইংরেজি হচ্ছে ইটিং, আর ভাত এর ইংরেজি হচ্ছে রাইস, তাহলে হয়ে যাচ্ছে হি ইজ ইটিং রাইস। হি মানে সে, ইজ ইটিং মানে খাচ্ছে, রাইস মানে ভাত। হি ইজ ইটিং রাইস অর্থাৎ সে ভাত খাচ্ছে। তাহলে যেখানে আমরা ছ্যা, ছি, ছকে দেখতে পাবো সেখানেই আমরা অ্যাম ইজ আর এর ব্যবহার করব। চলো আমরা দেখে নিই আর কোথায় অ্যাম ইজ আর ব্যবহার করব। যদি কোনো বাক্যের মধ্যে হই, হও বা হয় এই শব্দগুলো খুঁজে পাই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাম ইজ আর ব্যবহার করতে হবে। যদি উজ্জ হয়েও থাকে সেই ক্ষেত্রেও আমাদেরকে অ্যাম ইজ আর ব্যবহার করতে হবে। তো চলো আমরা কয়েকটা উদাহরণ ফলো করি। দেখো আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে। আমি হই একজন ছাত্র। এখানে আমি সাবজেক্ট, এর জন্য আই বসিয়ে নিচ্ছি।
আই যেখানেই দেখতে পাবো সেখানেই আমরা অ্যাম ব্যবহার করব। তো আমরা অ্যাম বসিয়ে নিচ্ছি। এখানে অ্যাম কিন্তু হয় অর্থে ব্যবহার হয়েছে। ওকে, তো তোমাদের সুবিধার্থে ওই আগের চারটাই ফলো করবে। এখানে 2 নম্বরে আমাদেরকে অ্যাম ব্যবহার করতে হচ্ছে, ওইভাবেই কিন্তু আমরা বাক্যগুলো পেয়ে থাকি, তাই আমরা এখানে অ্যাম ব্যবহার করব। তো অ্যাম বসিয়ে নিলাম। একজন এর ইংরেজি হচ্ছে আ মানে একজন, ছাত্র এর ইংরেজি হচ্ছে স্টুডেন্ট। তো আমরা স্টুডেন্ট বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে আই অ্যাম আ স্টুডেন্ট। আই মানে আমি, অ্যাম মানে হই, আ মানে একজন, স্টুডেন্ট মানে ছাত্র। আই অ্যাম আ স্টুডেন্ট অর্থাৎ আমি হই একজন ছাত্র। তো এখানে যদি হই ক্রিয়া উজ্জ্বল থাকে, যদি বলি আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র বললেও কিন্তু আমাদেরকে অ্যাম ব্যবহার করতে হবে। আমাদেরকে বুঝে নিতে হবে এখানে হয় ক্রিয়া আছে ঠিকই, কিন্তু উজ্জ্বল হয়ে আছে অর্থাৎ নাই হয়ে আছে। এবার যদি বলা হয় তুমি হও একজন ছাত্র, তাহলে আমাদেরকে কি বলতে হবে? ইউ আর আ স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট অর্থাৎ তুমি হও একজন ছাত্র। এবার যদি বলা হয় সে হয় একজন ছাত্র, তাহলে আমাদেরকে বলতে হবে হি ইজ আ স্টুডেন্ট। হি মানে সে, ইজ মানে হয়, আ মানে একজন, স্টুডেন্ট মানে ছাত্র। হি ইজ আ স্টুডেন্ট অর্থাৎ সে হয় একজন ছাত্র। চলো আমরা দেখে নিই আর কোথায় আমরা হই, হও, হয় অর্থে অ্যাম ইজ আর ব্যবহার করব। যদি কোনো বাক্যের মধ্যে বলে দেওয়া হয় যে তুমি যদি একজন খেলোয়াড় হও, তাহলে এরকম ধরনের যখন আমরা বাক্য দেখতে পাবো তখন আমরা অ্যাম ইজ আর এর ব্যবহার করব। তো তার স্ট্রাকচারটা তোমাদেরকে জানতে হবে। স্ট্রাকচারটা হচ্ছে শব্দের প্রথমে ইফ ব্যবহার করতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর, তিনটার মধ্যে একটা, তারপরে নাউন ব্যবহার করতে হবে। তো চলো এটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি। আমরা শব্দের প্রথমেই ইফ ব্যবহার করব বলেছি, তো আমরা ইফ বসিয়ে নিচ্ছি। তারপরে আমরা সাবজেক্ট লিখব। সাবজেক্ট হচ্ছে তুমি, এর জন্য ইংরেজিতে ইউ ব্যবহার করতে হয়। ইউকেও বসিয়ে দিচ্ছি। ইউ এর পরে কি ব্যবহার করতে হবে? একটু আগেই শিখলাম যে ইউ এর পরে আমাদেরকে আর ব্যবহার করতে হবে, তো আমরা আর কেও বসিয়ে দিচ্ছি। একজন এর ইংরেজি হচ্ছে আ, আর খেলোয়াড় এর ইংরেজি হচ্ছে প্লেয়ার। তাহলে হয়ে যাচ্ছে ইফ ইউ আর আ প্লেয়ার। এখানে ইফ মানে যদি, ইউ মানে তুমি, আর মানে হও, আ মানে একজন, প্লেয়ার মানে খেলোয়াড়। ইফ ইউ আর আ প্লেয়ার অর্থাৎ তুমি যদি একজন খেলোয়াড় হও তাহলে, বা যদি বলে দেওয়া হয় সে যদি একজন লেখক হয় তাহলে আমরা বলবো ইফ হি ইজ আ রাইটার, ইফ হি ইজ আ রাইটার অর্থাৎ সে যদি একজন লেখক হয় তাহলে এরকম ধরনের বাক্যের ক্ষেত্রে আমাদেরকে অ্যাম ইজ আর ব্যবহার করতে হবে। এখানে নাউনের পরিবর্তে তোমরা অ্যাডজেক্টিভও ব্যবহার করতে পারো। যদি বলা হয় সে যদি ধনী হয় তাহলে আমরা বলবো ইফ হি ইজ রিচ, ইফ হি ইজ রিচ। ইফ মানে যদি, হি মানে সে, ইজ মানে হয়, রিচ মানে ধনী। ইফ হি ইজ রিচ অর্থাৎ সে যদি ধনী হয় তাহলে, বা তোমরা যদি চাও এখানে অ্যাডজেক্টিভের পরে নাউন যুক্ত করেও বাক্য গঠন করতে পারো। একটা উদাহরণ দিই, আমি যদি একজন মেধাবী ছাত্র হয় তাহলে এই বাক্যটা আমরা এভাবে বলবো ইফ আই অ্যাম আ মেরিটোরিয়াস স্টুডেন্ট। এখানে ইফ মানে যদি, আই মানে আমি, অ্যাম মানে হয়, আ মানে একজন, মেরিটোরিয়াস মানে মেধাবী, স্টুডেন্ট মানে ছাত্র। ইফ আই অ্যাম আ মেরিটোরিয়াস স্টুডেন্ট অর্থাৎ আমি যদি একজন মেধাবী ছাত্র হয় তাহলে এরকম বাক্যের মধ্যে যদি হই, হও বা হয় এই শব্দগুলো খুঁজে পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাম ইজ আর এর ব্যবহার করব। আবার হয় অর্থেও অ্যাম ইজ আর ব্যবহার হয়ে থাকে। একটা স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস টু প্লাস ভার্ব। একটা উদাহরণ দিচ্ছি, আমাকে কাজটি করতে হয়, তো আমরা বলবো আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক। আই মানে আমাকে, অ্যাম মানে হয়, টু ডু মানে করতে, দ্য ওয়ার্ক মানে কাজটি। আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটি করতে হয়। বা যদি বলা হয় তাকে আমাদের জন্য রান্না করতে হয়, তো এটা আমরা এভাবে বলবো হি ইজ টু কুক ফর আস। হি মানে তাকে, ইজ মানে হয়, টু কুক মানে রান্না করতে, ফর মানে জন্য, আস মানে আমাদের। হি ইজ টু কুক ফর আস অর্থাৎ তাকে আমাদের জন্য রান্না করতে হয়। তাহলে এরকম বাক্যে হয় অর্থে কিন্তু আমাদেরকে অ্যাম ইজ আর ব্যবহার করতে হয়। হয় অর্থে ইজ আর এই দুইটারও ব্যবহার হয়ে থাকে। একটা স্ট্রাকচার দেখো, সাবজেক্ট, বস্তুবাচক সাবজেক্টটা আমাদেরকে প্রথমে রাখতে হবে, তারপরে ইজ আর দুইটার মধ্যে একটা লিখতে হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাতে হবে।
তো একটা উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এখানে ইংরেজি শেখানো হয়, এখানে ইংরেজি শেখানো হয়। তো আমরা বলবো ইংলিশ ইজ টট হিয়ার। ইংলিশ মানে ইংরেজি, ইজ মানে হয়, টট মানে শেখানো, হিয়ার মানে এখানে। ইংলিশ ইজ টট হিয়ার, অর্থাৎ এখানে ইংরেজি শেখানো হয়। আবার আছে অর্থে আমাদেরকে ইজ এবং আর এর ব্যবহার করতে হয়। যেমন একটা উদাহরণ দিই, আমাদের বাড়িতে একটি গাড়ি আছে। তো আমরা বলবো দেয়ার ইজ আ কার ইন আওয়ার হাউস। এখানে দেয়ার ইজ মানে আছে, আ মানে একটি, কার মানে গাড়ি, আওয়ার হাউস মানে আমাদের বাড়িতে। দেয়ার ইজ আ কার ইন আওয়ার হাউস, অর্থাৎ আমাদের বাড়িতে একটি গাড়ি আছে। কিন্তু যদি বলা হয় তাদের বাড়িতে দুটি গাড়ি আছে, তাহলে আমরা বলবো দেয়ার আর টু কার্স ইন দেয়ার হাউস। দেয়ার আর মানে আছে, টু মানে দুই, কার্স মানে গাড়ি, দেয়ার হাউস মানে তাদের বাড়িতে। দেয়ার আর টু কার্স ইন দেয়ার হাউস, অর্থাৎ তাদের বাড়িতে দুটি গাড়ি আছে। ওয়েলকাম জানাচ্ছি 2 নাম্বার ক্লাসে। আজকের ক্লাসে আমরা শিখব ইংরেজি বাক্য গঠন করতে গেলে আমাদেরকে কি কি জানতেই হবে, তবেই আমরা ইংরেজি বাক্য গঠন করতে পারবো। তো চলো জেনে নেওয়া যাক আমাদেরকে ইংরেজি বাক্য গঠন করতে গেলে কি কি জানতে হবে। নাউন, প্রোনাউন, সাবজেক্ট, পারসন, নাম্বার, অবজেক্ট। এগুলো ছাড়াও আরও কয়েকটা জিনিস আমাদেরকে শিখতে হয়, যেমন ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। এগুলোও কিন্তু আমাদেরকে জানতেই হবে। তো এগুলো আমি তোমাদেরকে 3 নাম্বার ক্লাসে শেখাবো। তো আজকে আমরা এই 6টা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আজকের ক্লাসে এই 6টা আয়ত্ত করে নিই। আজকের ক্লাসে আমি তোমাদেরকে 2টা জিনিস শেখাবো, নাউন এবং প্রোনাউন। এই 2টা জিনিস যদি তোমরা একটু শিখতে পারো তাহলে তোমরা এমনিতেই 4টা জিনিস শিখে নিতে পারবে। নাউন প্রোনাউন জানা থাকলেই কিন্তু তোমরা সাবজেক্ট শিখে নিতে পারবে। নাউন প্রোনাউন জানা থাকলেই তুমি পারসন শিখে নিতে পারবে। নাউন প্রোনাউন জানা থাকলেই তুমি নাম্বারও শিখে নিতে পারবে। নাউন প্রোনাউন জানা থাকলেও তুমি অবজেক্টটাও শিখে নিতে পারবে। সো আজকে আমি তোমাদেরকে এগুলো কোনো গ্রামাটিক্যাল ডেফিনেশন দেব না, কারণ আমার অনেক দুর্বল ভাইরা আছে সংজ্ঞা দিলে পরে সেগুলোকে মাথায় রাখতে পারে না। সেই জন্য আজকে আমি আমার মতো করে তোমাদেরকে একটু আজকে বোঝাবো, যাতে আমার দুর্বল ভাইরা এগুলো খুব সহজে মাথায় রাখতে পারে। আর একটা কথা বলি, নেতাজি সুভাষচন্দ্র বোস যেমন বলেছিল তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। আমিও ঠিক তেমনি তোমাদেরকে বলতে চাই, তোমরা আমাকে সময় দাও, আমি তোমাদেরকে শিক্ষা দেব। এসব প্রথমে আমরা শিখে নিই নাউন কি। আমি কিছু শব্দ উচ্চারণ করছি, এই শব্দগুলো শুনে তোমাদেরকে বলতে হবে এগুলো কি। বুক, চেয়ার, টেবিল, পেন, ইন্ডিয়া, বাংলাদেশ, কাউ, ডগ, বার্ড, করিম, রহিম। এই যে শব্দগুলো উচ্চারণ করলাম, বলো তো এগুলো কি? হ্যাঁ, এগুলো আমরা সব দেখে বুঝতে পারছি যে এগুলো সব এক একটা জিনিসের নাম। বুক একটা জিনিসের নাম, চেয়ার একটা জিনিসের নাম, টেবিল একটা জিনিসের নাম, পেন একটা জিনিসের নাম। তো এখানে আমরা যতগুলো দেখতে পাচ্ছি সবই তো নাম। তবে হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করো, এখানে বুক যে দেখতে পাচ্ছি, এই বুকটার মধ্যে কি কোনো প্রাণ আছে? না, কোনো প্রাণ নেই, তাই এটাকে আমরা বলতে পারি বস্তুবাচক, এটা হচ্ছে বস্তু। চেয়ার, এটার মধ্যেও কোনো প্রাণ নেই, এটাও বস্তু। টেবিল, এটার মধ্যেও প্রাণ নেই, এটাও বস্তু। পেন, এটার মধ্যেও প্রাণ নেই, এটাও বস্তু। তার মানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বস্তুবাচক। এবার দেখো ইন্ডিয়া আর বাংলাদেশ, এই 2টা জিনিস দেখেই আমরা বুঝতে পারছি এটা কোনো জায়গার নাম বা স্থানের নাম, তাই আমরা বলতে পারি এটা কি স্থানবাচক। আবার দেখো কাউ, ডগ আর বার্ড, এই 3টার মধ্যেই কিন্তু প্রাণ আছে, তাই এটাকে আমরা বলতে পারি প্রাণীবাচক। আবার দেখো করিম আর রহিম, এই 2টাই দেখে আমরা বুঝতে পারছি এই 2টাই কোনো মানুষের নাম, তাই এটাকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে ব্যক্তিবাচক। তাহলে দেখো আমরা কোথাও বস্তুর নাম পাচ্ছি, কোনো জায়গার নাম পাচ্ছি, কোনো প্রাণীর নাম পাচ্ছি, কোনো ব্যক্তির নাম পাচ্ছি। আর এই যে নামগুলো পাচ্ছি এগুলোকেই আমরা বলি নাউন। তাহলে তোমরা এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখবে, পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে তার পিছনে একটা না একটা নাম রয়েছে। কোনো বস্তুর নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, প্রাণীর নাম হতে পারে, ব্যক্তির নাম হতে পারে, পদার্থের নাম হতে পারে। তো এই নামগুলোকেই আমরা নাউন বলি। এবার এসো আমরা শিখে নিই প্রোনাউন জিনিসটা কি। প্রোনাউন এর বাংলা অর্থ হচ্ছে সর্বনাম। আমরা নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করি সেগুলোকেই বলি প্রোনাউন। দেখো আমরা সবসময় কিন্তু নাম ব্যবহার করি না। যেমন ধরো আমার নাম মিসকাতুল, তো আমি কাল কলকাতা গিয়েছিলাম আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো যে তুমি কাল কোথায় গিয়েছিলে, তো আমি কি বলবো? মিসকাতুল কাল কলকাতা গিয়েছিল। এভাবে বললে তো আমাকে সবাই বোকা বলবে, তাই না? তো আমি এখানে আমার নামের পরিবর্তে কি বলবো?
হ্যাঁ, মিসকাতুলের পরিবর্তে আমাকে বলতে হবে আমি কাল কলকাতা গিয়েছিলাম। আমি কাল কলকাতা গিয়েছিলাম এটা বলতে হবে। কখনো বলবো না যে মিসকাতুল কাল কলকাতা গিয়েছিল। কারণ আমি আমার নিজের নাম কেন ব্যবহার করব? যদি এখানে আমি আমার নিজের নাম ব্যবহার করি তাহলে সেকেন্ড পারসন বুঝবে যে এখানে হয়তো থার্ড পারসন কোনো একজন ব্যক্তির কথা সে বলছে। ওকে, নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছো। এই জন্য আমরা প্রোনাউন ব্যবহার করি। তো প্রোনাউন আমরা কোনগুলোকে বলি দেখে নাও। আই, ইউ, উই, দে, হি, সি, নেম, ইট। আর এগুলোকেই আমরা নামের পরিবর্তে ব্যবহার করে থাকি। আর এগুলোকেই ইংরেজি গ্রামারের ভাষায় বলা হয় প্রোনাউন। তো এই 8টা জিনিস তোমরা একটু ভালোভাবে মাথায় রাখবে, তাহলে খুব সহজেই তোমরা যে কোনো ইংরেজি বাক্যকে বানাতে পারবে। এবার এসো আমরা জেনে নিই সাবজেক্ট জিনিসটা কি। আমরা নাউন আর প্রোনাউন হিসাবে সাবজেক্টকে ব্যবহার করি। তোমরা একটু লক্ষ্য করো, আমরা একদিকে দেখতে পাচ্ছি নাউনগুলো আর একদিকে দেখতে পাচ্ছি প্রোনাউনগুলো, আর এগুলোকেই তো আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করি। কি বিশ্বাস হচ্ছে না? চলো আমরা উদাহরণ ফলো করি। বইটি খুব বিখ্যাত, তো ইংরেজিতে কিভাবে বলবো? দ্য বুক ইজ ভেরি ফেমাস। দ্য বুক ইজ ভেরি ফেমাস। তো এখানে দ্য বুক এটা কি? এটাই তো সাবজেক্ট। আবার যদি বলা হয় কলমটি খুব সুন্দর, তো ইংরেজিতে কিভাবে বলবো? দ্য পেন ইজ ভেরি নাইস। দ্য পেন ইজ ভেরি নাইস। তো এখানে দ্য পেন এটা কি? এটাই তো সাবজেক্ট। আবার যদি বলি ভারত খুব সুন্দর দেশ, তো কিভাবে বলবো? ইন্ডিয়া ইজ আ ভেরি বিউটিফুল কান্ট্রি। তো এখানে ইন্ডিয়া এটা কি? এটাই সাবজেক্ট। একটু খেয়াল করো প্রথম সেন্টেন্সটা। একটু আগে দেখলাম বুক, একটু আগে নাউন ছিল, কিন্তু এখানে আমরা নাউন হিসাবে ব্যবহার করি নাই, এখানে কিন্তু সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছি। আবার দেখো পেন, এটাও একটু আগে দেখলাম এটাও নাউন ছিল, এখানেও আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছি। ইন্ডিয়া এটাও একটা নাউন ছিল, এখানেও আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছি। তো আমরা নাউনগুলোকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করি, আবার প্রোনাউনগুলোকেও সাবজেক্ট হিসাবে ব্যবহার করি। প্রোনাউনগুলো কিভাবে সাবজেক্ট হিসাবে ব্যবহার করি চলো আমরা উদাহরণ ফলো করি। আমি যাই, আই গো। তুমি যাও, ইউ গো। আমরা যাই, উই গো। তারা যায়, দে গো। এবার একটু লক্ষ্য করো, আমরা একটু আগেই দেখলাম আই, ইউ, উই, দে, এগুলো সবই একটু আগে দেখলাম যেগুলো ছিল প্রোনাউন, আর এই প্রোনাউনগুলোকেই আমরা এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা নাউন এবং প্রোনাউনগুলোকেই সাবজেক্ট হিসাবে ব্যবহার করি। এবার এসো আমরা জেনে নিই পার্সন সম্পর্কে। পার্সন কিন্তু আমরা ইংরেজি গ্রামারে 3 প্রকার পড়েছি, তাই না? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে নাউন এবং প্রোনাউন জানা থাকলেই তোমার পার্সন জানা হয়ে যাবে। হ্যাঁ, এবার চলো আমরা একটু ব্যাখ্যা করি। এখানে দেখো বুক, চেয়ার, টেবিল, পেন, ইন্ডিয়া, বাংলাদেশ, এখানে যত নামগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন। এবার একটু লক্ষ্য করো, আমরা প্রোনাউন এর মধ্যেও কিন্তু পার্সনকে খুঁজে পাবো, কিন্তু আমাদেরকে শুধু এখানে খুঁজে বের করে নিতে হবে কোনটা ফার্স্ট পার্সন, কোনটা সেকেন্ড পার্সন আর কোনটা থার্ড পার্সন। আমি, আমরা এবং ওই জাতীয় সব ওয়ার্ডই হচ্ছে ফার্স্ট পার্সন। তো একটু লক্ষ্য করো, এখানে আই মানে আমি, উই মানে আমরা। তো এখানে আই এবং উই এই দুইটাই হচ্ছে ফার্স্ট পার্সন। তুমি, তোমরা এবং ওই জাতীয় সকল ওয়ার্ডই হচ্ছে সেকেন্ড পার্সন। তো এখানে ইউ মানে তুমি, এখানে ইউ একাই হচ্ছে সেকেন্ড পার্সন। আর আমরা বাকি যেগুলো দেখতে পাচ্ছি দে, হি, সি, নেম, ইট, এগুলো সবই হচ্ছে থার্ড পার্সন। তাহলে আমরা ফার্স্ট পার্সন পাচ্ছি 2টা, আই এবং উই। সেকেন্ড পার্সন পাচ্ছি একটা, ইউ। আর বাকি সবগুলোই হচ্ছে থার্ড পার্সন। এবার এসো আমরা নাম্বার সম্পর্কে জানি। একটু আগে তোমাদেরকে বললাম নাউন এবং প্রোনাউন জানা হলেই তোমাদের নাম্বারটাও জানা হয়ে যাবে। তো নাম্বার এর অর্থটা তোমাদেরকে আগে একটু বলে দিই। গ্রামারের ভাষায় নাম্বার এর অর্থ হচ্ছে বচন। আমরা বাংলা গ্রামারে পড়েছিলাম একবচন আর বহুবচন, তাই না? ইংরেজি গ্রামারেও ঠিক তেমনি একবচন আর বহুবচন। এখানে আমরা কি করব? এখানে নাম্বার কাউন্টিং করা শিখবো, তবে 1 2 3 4 এভাবে না। আমরা একটা বোঝালে সেটাকে বলবো একবচন, আর একের অধিক বোঝালে সেটাকে আমরা বলে ফেলবো সেটা হচ্ছে বহুবচন। তাহলে 2 থেকে স্টার্ট হলে সেটাই হয়ে যাবে বহুবচন। ওকে, তো এখানে দেখো বুক, এর পূর্বে একটা এ লেটার বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে আ বুক, যার অর্থ হচ্ছে একটি বই। তাহলে এটা কয়টা বোঝাচ্ছে? একটি বোঝাচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? একবচন বলতে পারি, তাই না? তাহলে এটাকে আমরা ইংরেজি গ্রামারকে একবচনে বলি সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার। ঠিক তেমনি করে চেয়ার, এর পূর্বে একটা
এ বসিয়ে দাও তাহলে হয়ে যাচ্ছে আ চেয়ার, যার অর্থ হচ্ছে একটি চেয়ার, তাহলে এটাও হচ্ছে সিঙ্গুলার নাম্বার। ওকে ফাইন। এবার একটু লক্ষ্য করো, বুক এর পূর্বে এটাকে উঠিয়ে এর পরে একটা এস যুক্ত করে দাও, তাহলে হয়ে যাচ্ছে বুকস, যার অর্থ হচ্ছে বইগুলি। তাহলে আমরা বুঝতে পারছি এখানে বইগুলি বলছে, তার মানে অনেকগুলি বই, তাহলে এটাকে আমরা বলতে পারি প্লুরাল নাম্বার, বহুবচন, যার অর্থ বহুবচন। ওকে ফাইন। ঠিক তেমনি করে চেয়ার এর পূর্বে এটাকে উঠিয়ে দিয়ে আমরা এর পরে একটা এস যুক্ত করে দেব, তাহলে হয়ে যাবে চেয়ার্স, যার অর্থ হচ্ছে চেয়ারগুলি। তাহলে এগুলো দেখে আমরা বুঝতে পারছি যে অনেকগুলি চেয়ার, তার মানে এটা হচ্ছে প্লুরাল। এবার একটু লক্ষ্য করো, কাউ, ডগ আর বার্ড এই তিনটারই পূর্বে এ লেটার বসিয়ে দাও, তাহলে হয়ে যাচ্ছে আ কাউ মানে একটি গরু, আ ডগ মানে একটি কুকুর, আ বার্ড মানে একটি পাখি। তাহলে আমরা এখানে একটি বোঝাচ্ছি, এই জন্য আমরা এগুলোকে বলবো সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার। ওকে ফাইন। এখানে এবার এ লেটারকে উঠিয়ে দিয়ে এর পরে আমরা একটা করে এস যুক্ত করে দেব, তাহলে হয়ে যাচ্ছে কাউজ মানে গরুগুলি, ডগস মানে কুকুরগুলি, বার্ডস মানে পাখিগুলি। তাহলে এখানে সবগুলোতে একের অধিক বোঝাচ্ছে, তাই এগুলোকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে প্লুরাল নাম্বার। তাহলে কিন্তু আমরা সকলেই শিখে গিয়েছি কিভাবে নাউন থেকে নাম্বার বের করতে হয়। এবার এসো আমরা কিভাবে প্রোনাউন থেকে নাম্বার বের করব সেটা শিখে ফেলি। আমরা আই এর অর্থ পাই আমি, তো আমি একজন বোঝাচ্ছে নাকি দুইজন বোঝাচ্ছে? হ্যাঁ, একজন বোঝাচ্ছে, এই জন্য আমরা বলতে পারি এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তো কোন পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন? হ্যাঁ, আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। তো এই কথাগুলো তোমাদেরকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে, কোনটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, কোনটা সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর কোনটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এগুলোই কিন্তু আইডেন্টিফাই করে কোনখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। এগুলো না জানা থাকলে কিন্তু আমরা অক্সিলারি ভার্বের ব্যবহার করতে পারবো না। এবার দেখো, ইউ যার অর্থ হচ্ছে তুমি, তো এখানে তুমি একজন নাকি দুইজন? হ্যাঁ, একজন, তার মানে এটাও হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তো কোন সিঙ্গুলার নাম্বার? হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তবে হ্যাঁ, মজার বিষয় হচ্ছে ইউ যার অর্থ হয় তোমরাও, কারণ এখানে ইউ তোমরা এটা বহুবচন হয়, এটা প্লুরাল নাম্বারও হয়। তো এই কথাটা তোমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে। এবার দেখো, উই, উই মানে আমরা, তো এখানে একজন বোঝাচ্ছে নাকি একের অধিক জনকে বোঝাচ্ছে? হ্যাঁ, একের অধিক জনকে বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে প্লুরাল নাম্বার। তো কোন প্লুরাল নাম্বার? হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। এবার দেখো, দেই, দেই মানে তারা, এটাও একের অধিক জনকে বোঝাচ্ছে, তার মানে এটাও হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। হি এবং সি এই দুইটাই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, তোমরা সকলেই জানো। নেম মানে যে কোনো ধরনের নাম, এটাও হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ইট এটাও হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা এভাবে কিন্তু নাম্বারটাকেও বের করতে পারবো নাউন এবং প্রোনাউনের সাহায্যে। এবার এসো আমরা জেনে নিই অবজেক্ট সম্পর্কে। আমি একটু আগেই বলেছিলাম নাউন প্রোনাউন জানা থাকলেই তোমাদের অবজেক্টটাও জানা হয়ে যাবে। তো আমরা নাউন এবং প্রোনাউনকেই অবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি, এই কথাটা আমরা অনেকেই জানি না। নাউন এবং প্রোনাউনকেই আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করে থাকি। তো চলো আমরা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো। দেখো, আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে। রাহুল একটি বই পড়ে, তো বলবো রাহুল রিডস আ বুক। তো এখানে রাহুল হচ্ছে সাবজেক্ট, রিডস হচ্ছে ভার্ব, আ বুক হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো, একটু আগেই দেখলাম বুক ছিল নাউন, তো নাউনটাকেই আমরা এখানে অবজেক্ট হিসাবে ব্যবহার করেছি। তো আমরা অবজেক্ট চেনার আরও একটা উপায় বলতে পারি, সেটা হচ্ছে যদি আমরা ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলেই আমরা অবজেক্টটা পেয়ে যাব। এখানে ক্রিয়াকে প্রশ্ন করো কি দিয়ে, যে কি পড়ে, তো উত্তর পাবে বই। তো এখানে বইটাই হচ্ছে একটি অবজেক্ট। আমরা আরও দুইটা উদাহরণ ফলো করব। আমি ভাত খাচ্ছি, তো বলবো আই অ্যাম ইটিং রাইস। তো এখানে আই হচ্ছে সাবজেক্ট, অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব, ইটিং হচ্ছে অ্যাকশন ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। তো এখানে দেখো রাইস একটা নাউন, তো এখানে নাউনটাই কিন্তু অবজেক্ট হিসাবে ব্যবহার করছি। তো এখানে ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করো, যে কি খাচ্ছে, তো উত্তর পেয়ে যাব ভাত খাচ্ছে। তো এখানে রাইস আমরা অবজেক্ট পেয়ে গেছি। তো এভাবে আমরা খুব সহজে অবজেক্ট বের করতে পারি। এবার চলো আমরা আরও একটা উদাহরণ ফলো করি, তাহলে আমরা খুব সহজেই অবজেক্টটা বুঝে যেতে পারবো। সে আমাকে একটি বই দিয়েছে,
তো বলবো হি গেভ মি আ বুক। এবার একটু লক্ষ্য করো, এই বাক্যটার মধ্যে দুইটা অবজেক্ট পাচ্ছি, মি এবং আ বুক। তো আমরা জানি অবজেক্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তো বস্তুবাচক কর্ম অর্থাৎ মুখ্য কর্মকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট, বস্তুবাচক যেটা সেটাকে আমরা কি বলবো, ডিরেক্ট অবজেক্ট। আর যেটা ব্যক্তিবাচক কর্ম সেটাকে বলা হয় গৌণ কর্ম, সেটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। তো এবার একটু লক্ষ্য করো, এখানে বুক এটা একটা বস্তু, তাই এটাকে আমরা কি বলবো, হ্যাঁ এটাকে আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট। আর এই যে মি, মি মানে আমাকে, তো এখানে আমাকে এটা হচ্ছে ব্যক্তিবাচক কর্ম অর্থাৎ গৌণ কর্ম, তাই এটাকে আমরা বলবো ইনডিরেক্ট অবজেক্ট। এবার এসো আমরা ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট বের করি। সে আমাকে একটি বই দিয়েছে, এবার ক্রিয়াকে জিজ্ঞাসা করো কি দিয়েছে, তো উত্তর পাওয়া যাবে বই, তাহলে এখানে বই অবজেক্ট। এবার জিজ্ঞাসা করো কাকে দিয়েছে, তাহলে উত্তর পাওয়া যাবে আমাকে, তাহলে এখানে মি অর্থাৎ আমাকে, তাহলে মি এটাও হচ্ছে অবজেক্ট। তাহলে বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, আমরা নাউন এবং প্রোনাউনকে মাথায় রেখেই সাবজেক্ট, পার্সন, নাম্বার এবং অবজেক্ট খুব সহজেই আয়ত্ত করে নিতে পারলাম। দ্রুত ইংরেজি শিখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখো। ফেসবুক পেজের নাম হচ্ছে ডিজিটাল স্টাডি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো সাক্ষাৎ হচ্ছে 3 নম্বর ক্লাসে। ভালো থাকবে সবাই।